সফলভাবে ইউনূস ব্যর্থ হয়েছেন। করিডোর দিয়ে দিচ্ছে, চিটাগং পোর্ট বেচে দিচ্ছে, এবং পুরো জিনিসটা দেখবেন ইন্ডিয়ান মিডিয়ার সাথে মিলায় পড়লে দেখবেন যে পুরো ইন্ডিউসড মিডিয়া, যে আওয়ামী লীগ ছাড়া ভালো নির্বাচন হবে না, দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না। যে মা সন্তান হারাইছে তাকে গিয়ে জিজ্ঞেস করেন তো আপনি কি নির্বাচন চান? যেই বিয়ের দাওয়াত আপনি আমাকে দিয়ে দিচ্ছেন সেটা নিয়ে প্রত্যেক দিন ভাই সকালে আসবো, কি খাওয়াবেন, যমুনার মাছ দিবেন? 24-এর গণ অভ্যুত্থান যদি ফেল করে এর প্রত্যেকটা দায় সামরিক বেসামরিক আমলারা রাজনীতিবিদদেরকে নিতে হবে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমি এই যে রাজনীতিতে অস্থিরতা অনিশ্চয়তার কথা বলা হচ্ছে, বা আমরাও দেখছি যে বিএনপিও বলছে যে যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে এই সরকারের কে সহযোগিতা করা সম্ভব নাও হতে পারে, এক ধরনের হুমকি আছে, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে, সেটা একটা দেখছি। আবার অন্য অন্য দলের দিক থেকে আপনাদের দলের পজিশন অবশ্যই বলবেন, অন্য অন্য দল একটু ফ্লেক্সিবল, যে ঠিক আছে নির্বাচন দেন, যত তাড়াতাড়ি সম্ভব দেন, যে ঘোষণা বলছেন সেই ঘোষণার মধ্যেই দেন। কিন্তু এই যে কোনো একটা বড় রাজনৈতিক দলের সাথে দূরত্ব বেড়ে যাওয়া বা এই যে জনগণের মধ্যে একটু হতাশাও তো তৈরি হয়। ধন্যবাদ। নির্বাচন নিয়ে আসলে আমার কাছে কোনো অনিশ্চয়তা আমি দেখতে পাচ্ছি না। শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ডেডলাইন পারসিস্টেন্টলি একই কথা বলেছে। একটা জিনিস মাথায় রাখা দরকার সবাই দেশবাসীকে, সেটা হচ্ছে যে এই সরকারটা আমাদের সংবিধানের কেয়ারটেকার গভর্নমেন্টের মতো করে একটা সরকার না, যে একটা মাত্র কাজ করতে আসছে, সে হচ্ছে গণ অভ্যুত্থানের একটা সরকার। এবং গণ অভ্যুত্থানের সকল পক্ষের অনেকগুলো দাবি দেওয়ার একটা প্যাকেজ আছে, সংস্কার, বিচার, নির্বাচন, মোটা দাগে হচ্ছে এটা বড় প্যাকেজ। তো সেই জায়গাতে আপনি শুধুমাত্র নির্বাচনটা দাবি করাটাই একমাত্র মোক্ষম দাবি হতে পারে না এখানে। এবং আমরাও কিন্তু আমাদের দলের পক্ষ থেকে শুরু থেকে বলেছি 1.5 বছর থেকে 2 বছরের মধ্যে একটা ডেডলাইন দিয়ে নির্বাচনটা দিয়ে দেন, এবং সেটা দিয়েছি কিন্তু গত বছর সেপ্টেম্বরে দিয়েছি। এবং পরে দেখলাম মানে উনি যখন জাতিসংঘে গেলেন উনি প্রিটি মাচ একই টাইম ফ্রেমটা বলেছেন। তো সেই জায়গাতে এই ফ্লেক্সিবিলিটি থাকাটা কেন জরুরি এইটা বোঝা দরকার। কারণ হচ্ছে যে আমি একটা রেগুলার রিয়ালিটি থেকে ক্ষমতাটা টেক ওভার করি নাই, যে একটা নির্বাচিত 5 বছর মেয়াদের সরকার ছিল, সেখান থেকে তারা রিজাইন করেছে, কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম হয়েছে, আবার 90 দিন পর আবার নির্বাচন করে আবার নতুন একটা সরকার আসবে। এই চেইনের মধ্য দিয়ে কিন্তু পরম্পরাতে এই সরকারটা আসে নাই। এই সরকারটা রক্ত দিয়ে আসছে। এবং কি পরিমাণ টামুলটাস পিরিয়ড ছিল গত 16, 17, 18টা বছর যদি 2006 থেকে ধরেন, তাহলে সেই সময়টার বাস্তবতায় যে পরিমাণ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, হাজার হাজার মানুষের জীবন গেছে বাংলাদেশের ইতিহাসে। শুধু তাই না, আপনি বদরুদ্দিন উমর বলেছেন যে গত 100 বছরের ইতিহাসে এই অঞ্চলে এত বড় মানে এবং এত মানুষের সংশ্লিষ্টতায় কোনো গণ অভ্যুত্থান হয়নি এই লেভেলের পার্টিসিপেশনে। 90-এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনারাও তখন তরুণ ছিলেন, ক্যাম্পাসে ছিলেন। ক্যাম্পাসগুলোর বাইরে কিন্তু আপনার ঢাকাতে তেমন কোনো নড়াচড়াই ছিল না যে আসলে দেশে এরশাদ বিরোধী আন্দোলন হচ্ছে। তো সেই জায়গাটাতে মাথায় রাখতে হবে যে 24 জুন, জুলাই, আগস্ট এই রিয়ালিটিটাতে আসলে কি ছিল বাংলাদেশে, কোন জায়গা থেকে এই রূপান্তরটা ঘটছে। তো সেই জায়গাতে এই ফ্লেক্সিবিলিটি না থাকলে যেটা হবে, আপনার সবাইকে নির্বাচন চাইতেছে, সবাই, অনেকে তো বিচার চাচ্ছে। যে মা সন্তান হারাইছে তাকে গিয়ে জিজ্ঞেস করেন তো আপনি কি নির্বাচন চান? সে বলল যে না, আমি আমার ছেলের খুনের বিচার চাই। যারা আন্দোলন করছে দেয়ালে দেয়ালে কোটি কোটি তরুণদের লেখাগুলো পড়েন, ওরা কি নির্বাচনের কথা বলেছে? ওরা নতুন বন্দোবস্তের কথা বলেছে, ওরা যেন এই ফেরাউনি শাসন ব্যবস্থা ফিরে না আসে সেটার কথা বলেছে। আবার আমরা যারা রাজনীতি করি, আমরা গত 17 বছর থেকে নির্বাচনের কথাই বলছি। পলিটিক্যাল পার্টিসগুলো কন্টিনিউয়াস ভোট দেন, গণতন্ত্রে ফিরে আসেন, নির্বাচন দেন, এই কথাগুলো বলেছে। তাহলে এই যে পুরো ডিসকোর্সটা চাপিয়ে দেওয়া হচ্ছে, অস্থিরতাটা, যে আওয়ামী লীগকে ছাড়া মানে ইনক্লুসিভ নির্বাচন হবে না, এত বড় একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ঠিক হবে কিনা, আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে কিনা, দেরিতে নির্বাচন হইলে নির্বাচিত সরকার ছাড়া প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো হবে না, এই যে দেখেন টোটাল একটা ডিসকোর্স ক্রিয়েট করা হয়েছে, যেটার মোদ্দা কথা বানানো হয়েছে নির্বাচন ইমিডিয়েটলি, কুইকলি। এই ডিসকোর্সটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিউসড ডিসকোর্স, দিল্লির একটা ডিসকোর্স। এবং এই দিল্লির ন্যারেটিভের সাথে আমাদের সামরিক বেসামরিক কিছু আমলারা যেমন জড়িয়ে গেছেন, আমাদের রাজনৈতিক দলের নেতারা জড়িয়ে গেছেন, এবং কিছু সুবিধাবাদী বুদ্ধিজীবীরাও এর ভেতরে জড়াইছেন। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এই ডিসকোর্সের
ডেঞ্জারটা কোথায় দেখেন, যে এই ডিসকোর্সটার ডেঞ্জার হচ্ছে সে ইমিডিয়েটলি কি করতে চায়, তিনটা জিনিস সে অ্যাচিভ করতে চায়। সে হচ্ছে প্রতিনিয়ত ইউনূস সরকারকে আন্ডারমাইন করতে চায়। সে বলতে চায় যে এটা অনির্বাচিত, তার ম্যান্ডেট নাই, সে যাচ্ছে তাই করতেছে, সে প্রচণ্ড রকম ব্যর্থ। দেখবেন যারা ইউনূস সরকারের গত 10 মাসের সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি, তারাই দেখবেন প্রতিদিন বলছে যে এই সরকারের কোনো সফলতা নাই, সফলভাবে ইউনূস ব্যর্থ হয়েছেন, এই কথাটা বারবার বলে। কন্টিনিউ মিছিল মিটিং করে হুমকি দিচ্ছে, শহরের ভিতরে কেওয়াস তৈরি করছে। কিন্তু তারা গত 10 মাসে কি কেউ ডিবি অফিসে গেছে, রিমান্ডের শিকার হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে? তাদের হাজার হাজার মামলা উইথড্র হয়ে চলে আসছে না? তাহলে এই যে সফলতাগুলো সে দেখতে পাচ্ছে না। আজকে আমি ঘুমানোর সময় কি চিন্তা করি যে আমাকে ডিবি এসে ধরে নিয়ে যাবে, ডিজিএফআই, এনএসআই ধরে নিয়ে যাবে, আমাকে শ্যুট করবে, এক্সট্রাজুডিশিয়াল কিলিংয়ের শিকার হব, আমাকে কি আমার পরিবারকে, আমাকে না পেলে পরিবারকে উঠায় নিয়ে যাবে, এই টেনশন তো আমাকে করতে হচ্ছে না। তাহলে একটা ট্রান্সফরমেশনের জায়গায় দেখতে হবে যে কারা কারা এই ডিসকোর্সকে হেল্প করছে বাংলাদেশের স্বার্থের বিপক্ষে। এবং দেখেন, আপনি ইন্ডিয়ান গণমাধ্যমের লেখা পড়েন, ইন্ডিয়ান বুদ্ধিজীবীদের লেখা পড়েন, ইন্ডিয়ান পলিটিশিয়ানদের লেখা পড়েন, বক্তব্য শোনেন, ইন্ডিয়ান সেনাপ্রধানের বক্তব্য দেখবেন, আমাদের রাজনৈতিক দলের নেতারা, আমাদের সামরিক বেসামরিক আমলারা একই ভাষায় কথা বলছে, একই শব্দে কথা বলছে। আমাদের দায়িত্বশীল লোকদেরকে তারা কাউকে ভিলেন বানাচ্ছে, কাউকে শত্রু বানাচ্ছে, কাউকে বন্ধু বানাচ্ছে। কাকে ভিলেন বানাচ্ছে? দেশের সবচেয়ে দেশপ্রেমিক লোকটা, যে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে সিরিয়াসলি কাজ করতেছে, দিনরাত কাজ করতেছে, তাকে তার দ্বৈত নাগরিকত্ব আছে কি না, তার কাছে সশস্ত্র বাহিনী রিপোর্ট করতে হচ্ছে না, কমফোর্টেবল ফিল করছে না, এইটা সেটা বলে টলে পুরো ক্যাওস লাগাই দিছে। একটা জিনিস ঘটে নাই, এই করিডোর দিয়ে দিচ্ছে, চিটাগং পোর্ট বেচে দিচ্ছে। এবং পুরো জিনিসটা দেখবেন ইন্ডিয়ান মিডিয়ার সাথে মিলায় পড়লে দেখবেন যে পুরো ইনডিউসড মিডিয়া, যেটা আমরা আওয়ামী লীগের সময় কিন্তু দেখেছি। তারা দ্বিতীয় যেটা চায়, যে কোনো মূল্যে আওয়ামী লীগ নির্বাসিত হোক, রাজনীতিতে পুনর্বাসিত হোক, 30টা সিট হোক, 50টা সিট হোক, এই ডিলের আলোচনা চলছে। বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন কোয়ার্টার থেকে এটা বোঝানো হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া ভালো নির্বাচন হবে না, দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না। তৃতীয় যেটা বোঝানো হচ্ছে, বলার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে নির্বাচিত সরকার ইমিডিয়েটলি না আসলে বিনিয়োগ আসবে না, রাষ্ট্রগুলো, দেশগুলো আপনার সম্পর্ক উন্নয়ন করছে না, এঙ্গেজ হচ্ছে না। আরে প্রফেসর ইউনূস তো ঘুরা দিশা পাইতেছে না, সারা দুনিয়াতে ঘোরার আমন্ত্রণ পাইতেছে, এখন জাপানে আছে, কদিন পরে ইংল্যান্ডে যাবে। তো কোন দেশ হচ্ছে না, তার সাথে কমিউনিকেশন করছে না? দিল্লি ছাড়া কার সাথে আমাদের সম্পর্ক খারাপ? তো এই দেখতে হবে যে আমি নির্বাচন চাই, কিন্তু যেই বিয়ের দাওয়াত আপনি আমাকে দিয়ে দিচ্ছেন, সেটা নিয়ে প্রত্যেক দিন, ভাই সকালে আসবো, 8টায় আসবো, 8:15 আসবো, কি খাওয়াবেন? যমুনার মাছ দিবেন, না গরু গোস্ত খাওয়াবেন, না হাঁসের গোস্ত খাওয়াবেন? এখনই বলেন, লিখিত বলেন, মুখে বললে হবে না। মানে আপনি তো একটা গিভেন জিনিসকে যখন প্রচণ্ড প্রেশার দিবেন, এটার কনসিকুয়েন্স কিন্তু আপনাকে বিয়ার করতে হবে। 75 পরবর্তী বাস্তবতাগুলো কিন্তু আমরা দেখছি, 72 থেকে 75-এও দেখছি, 79, 80, 81-তেও দেখছি। এই রিয়েলিটিগুলো কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করছি। এর ডিজাস্টারের দায় 24-এর গণ অভ্যুত্থান যদি ফেল করে, এর প্রত্যেকটার দায় সামরিক বেসামরিক আমলারা, রাজনীতিবিদদেরকে নিতে হবে। ছবিসহ তাদেরকে, এই প্রজন্মের মানুষরা তাদেরকে মির্জাফর আর লেন্দুব দর্জি বলবে।